এক্সকিউজ মি ম্যাম, কিছু অর্ডার নেবেন? একটা মকা। ওকে ম্যাম। উফ, হ্যালো, ঢুকছি। হ্যাঁ আসছি, হ্যাঁ ঢুকছি। এতক্ষণ লাগে এখানে আসতে? হাই, একটু দেরি হয়ে গেল। রাস্তায় প্রচুর ট্রাফিক। আজ সানডে, ভুলে গেছেন মনে হয়। নাকি আপনাদের শহরেও সানডেতে এরকমই জ্যাম হয়? ছেলে যদি এরকম হয় তাহলে মা কেমন হবে কে জানে। ও ম্যাডাম, চিল। এখানে আসতে গেলে সাউথ সিটির ওপর দিয়ে আসতে হয়। সানডে আজ কোনো ইভেন্ট ফিভেন্ট চলছিল হয়তো। জানা কথা। কিছু বললেন? না কিছু না, বলুন। আসলে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করি তো, বড় ইভেন্ট থাকলে অনেক রাত হয়ে যায় আসতে। এই যেমন কালকে রাত্রি 2টো বেজে গেছে আসতে গিয়ে। এসে দেখি মা বসে আছে কিছু না খেয়ে আমার জন্য। জেগে তো থাকে তোমার জন্য, বলো। কি বলবো বলুন তো, আমি চাবি নিয়ে যাই রোজ যাতে মাকে উঠতে না হয়, কিন্তু বাড়ি গিয়ে দেখি সেই একই জিনিস টেবিলে ঢুলছে আমার খাবার রেখে দিয়ে। মারা এমনই হয়। আমি যখন ইঞ্জিনিয়ারিং পাশ করে আইটি ফার্মে যোগ দিলাম, তখনই আমার বাড়িতে আস্তে আস্তে প্রায় 12টা 1টা বেজে যেত। আমি দেখতাম মা সেই রাত অবধি বসে থাকতো খাবার নিয়ে। আমি বারবার বলেছি খেয়ে নাও, কিন্তু শুনতোই না। আসলে একটু হাই সুগার ছিল তো, আর আমাকে নিয়ে একটু বেশিই টেনশন করতো। থ্যাংক ইউ। ইউর ওয়েলকাম। উপস, সরি। দেখেছেন, আপনি এখানে একা একা বসে আছেন আর আমি কফিতে চুমুক দিয়ে যাচ্ছি। আমার মাও খুব চকলেট ভালোবাসে, প্রায় আমি দেখেছি ফ্রিজ থেকে চকলেট বার করে খেতে। এটা নিয়ে কম অশান্তি হয়েছে নাকি মাঝে সাঝে আমার সাথে? আমরা কিন্তু ইস্ট বেঙ্গল, ঝাল বেশি খাই, মিষ্টি মিষ্টি চলে না বেশি। আমরা আবার কট্টর মোহনবাগান। তবে আমার মা ভালোই ঝাল খায়, তবে আমরা রপ্ত করতে পারলাম না। একদিন সুগারটা মায়ের হঠাৎ ফল করলো। আমাকে নিয়ে বেশিই টেনশন করতে হয়তো। বাবা সেদিন বাড়িতেই ছিল। হঠাৎ বাবা আমাকে ফোন করলো, বলে কি তোর মা বাথরুমে পড়ে গেছে, পুরো সেন্সলেস। আমি হসপিটালে নিয়ে যাচ্ছি, অ্যাম্বুলেন্সও ডাকা হয়েছে, তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয়। আমি ছুটতে সেদিন হসপিটালে। বাবার গলার আওয়াজটা সেদিন না ফোনের ওপার থেকে শুনে খুব কষ্ট লাগছিল জানেন। আমি সেদিন ছুটতে হসপিটালে পৌঁছালাম। হসপিটালে পৌঁছে ডাক্তার বলল কি মায়ের শুধু সুগারই ফল করেনি, একটা ম্যাসিভ স্ট্রোক হয়েছে। নাক থেকে প্রচুর রক্ত বেরিয়েছিল জানেন। ওনারা বললেন কি 50-50 চান্স আছে মায়ের বাঁচার। সেদিন আমি বাবাকে দেখেছিলাম সারা রাত রক্তের জন্য ছোটাছুটি করতে। কিন্তু পরের দিন সকাল যখন হলো তখন ওনারা বললেন মা নেই। সরি। মা না থাকার ব্যথাটা তারাই বোঝে যাদের মা নেই, বুঝলে। আমার মা সত্যিই আমার বেস্ট ফ্রেন্ড ছিল। মায়ের সাথে আমি সব কথা শেয়ার করতাম জানেন তো। ইভেন বাবা অ্যান্ড বাবার বন্ধুদের নামে পিএনপিসিও করতাম। কি যে বলবো। আস্তে আস্তে বাবার রিটায়ারমেন্ট হলো। রিটায়ারমেন্টের পরই না বাবা বাড়ির সমস্ত দায়িত্ব নিয়ে নিল।
বাড়ির সমস্ত কাজও ইভেন করতো বাবা। তো আমি বাবাকে অনেকবার বলেছি এবার একটা কাজের লোক রাখো। কে কার কথা শোনে। বাবা বলতো তোর মা থাকলে এখন কি বলতো জানিস? আসলে প্রবলেমটা কি হয়েছে বলো তো, আমি কোনো ছুটিতে শনি রবিবার বলো আমি সব সময় বাইরে কাটাতাম। ইনফ্যাক্ট যখন ছুটি থাকতো বন্ধু বান্ধবদের সাথে কাটাতাম। আস্তে আস্তে বুঝতে পারি বাবা সত্যিই খুব একা হয়ে গেছে। আর তখনই আমার বাবা মাকে প্রেম করে বিয়ে করেছিল। মার বিয়ে আগেই ঠিক হয়ে গেছিল, কিন্তু বাবা একদম কুচকুচ ছোতা স্টাইলে মাকে বিয়ে করেছিল। প্রচুর প্রেম ছিল বাবা আর মার মধ্যে। তারপর আমি হলাম, আমি হওয়ার পর বাবা আর মার বন্ডিংটা আরো বেড়ে গেল। আর তারপর হঠাৎ করে কোম্পানি বাবা লস খাওয়া শুরু হলো। 5 বছর কন্টিনিউয়াস লস হওয়ার কারণে চাপ তো পুরো মাথায় উঠে গেল। প্রায়ই দেখতাম বাবা লেট করে বাড়ি ঢুকছে এবং মা বসে আছে, কিন্তু তারপরে দেখলাম বাবা অনেক অনেক দিন খুব লেট করছে। তারপর হয়তো দেখতাম বাবা আসছেই না বাড়িতে। তারপর এমন একটা সময় এলো যখন আমি বুঝলাম যে এদের সম্পর্ক আর ঠিক হবে না। তবে চেষ্টা করলাম অনেক কিছুই। কোর্ট সময় দিল 6 মাস, কিন্তু 28 বছরের সম্পর্ক তো কখনো 6 মাসের মধ্যে ঠিক হবে না। কিন্তু যাই হোক, যেমনই হোক, সম্পর্ক হয়তো নেই, কিন্তু এদের মধ্যে ভালোবাসা, শ্রদ্ধা, এই জিনিসগুলো রয়ে গেছে। তোমার বাবার সাথে তোমার কেমন সম্পর্ক ছিল? একদম বাবার ছেলের মতো। এখনো রাত্রি 12টায় বাবা গিফট এনে দেয়। এছাড়া বাবার সাথে আমার খুব ভালো রিলেশন। তাই বাবা একদম ফিট অ্যান্ড ফাইন। তাহলে আমাদের দেখা হওয়াটা আমাদের বাবা মায়ের জন্যই সম্ভব হলো, বলো? একদম একদম ঠিক ঠিক। হ্যাঁ ঠিক বলেছেন। আমি তো বলেছিলাম তোমরা গিয়ে দেখা করো, তো বললো যা তোরা গিয়ে দেখা কর, তোদের ডিসিশনটাই ইম্পর্টেন্ট এখানে। আমার মনে হয় আগে ট্রেলারটা হয়ে যাক, বিয়েটা না হয় পরেই দেখা যাবে। মানে আমি বলতে চাইছি আগে আমরা ওদের এনগেজমেন্টটা করিয়ে, যদি সম্পর্কটা একটু টিকে যায় তাহলে বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ সত্যি তাই, ঠিক। আরে আপনার আমার তো ভালোই মিল দেখছি, আমি তো এটাই বলতে চাচ্ছিলাম। আজকে আর বেশি সময় হবে না, আমার একটা ক্লায়েন্ট মিটিং আছে, যদি না থাকতো তাহলে অবশ্যই থাকতাম। না না, ইটস ফাইন, আড্ডাটা তোলা রইল। উই আর নাও ফ্যামিলি। তবে আমার আর বিশেষ কিছু জানার নেই। আর আমার বাবা যদি খুশি থাকে তাহলে মেয়ে হিসাবে কি বার চাওয়ার আছে বলুন? তাই নাকি? দাদা, বিলটা। আমি আপনাকে ছেড়ে দিচ্ছি, আমি যাবো পার্কস্ট্রিটের না ওইদিকে। না, আমি টিমের সঙ্গে যাব, আমি বলে দিয়েছি, Okay. ওরা পিক আপ করে নেবে। ঠিক আছে, তাহলে আসলাম। ঠিক আছে। এক্সকিউজ মি, আমি কিন্তু আপনাকে আপনার মায়ের ছবি পাঠাতে বলেছিলাম। ও হ্যাঁ, সরি, ভুলে গেছিলাম। না ঠিক আছে, ধীরে সুস্থে পাঠান। শুভ কাজে দেরি করতে নেই ম্যাডাম, নয়তো হাসির মুহূর্তগুলো সব ভ্যাকেশনেই চলে যাবে। আজকের পৃথিবীতে আমরা খুব ব্যস্ত। ভালোবাসা, সম্পর্ক, কেরিয়ার, নিজের স্বপ্ন, সব কিছুকে সাজাতে সাজাতে আমরা ভুলে যাই আমাদের বাবা মাদের একা হয়ে যাওয়ার কথা। যখন একজন সঙ্গী হঠাৎ চলে যায়, মৃত্যুতে অথবা বিচ্ছেদে, তখন যে মানুষটা বেঁচে থাকে তার দিনগুলো কেমন কাটে? ঘরের ভেতর একই দেওয়াল, একই চেয়ার, একই স্মৃতি, কিন্তু পাশে আর কেউ নেই। আমরা হয়তো মাসে একদিন খোঁজ নিই, ফোনে 2 মিনিট কথা বলি, কিন্তু তাদের প্রতিটা রাত, প্রতিটা নিঃশব্দ দুপুর,
সেগুলো কেমন কাটে? রাজ আর রিচা তাদের নিজেদের ভালোবাসার জন্য আসেনি, তারা এসেছে দুজন মানুষের জীবনে আবার আলো জ্বালাতে। আজকের এই দেখা তাদের বিয়ের আগে কোনো রোম্যান্টিক সাক্ষাৎ নয়, বরং তাদের বাবা মাদের নতুন করে বাঁচার প্রস্তাব। হয়তো সমাজ প্রশ্ন তুলবে, হয়তো কিছু চোখ অবাক হয়ে তাকাবে, কিন্তু ভালোবাসার কি কোনো বয়স হয়? একটা সঙ্গীর কি কোনো নির্দিষ্ট সময়সীমা থাকে? যদি আমরা সত্যি আমাদের বাবা মাকে ভালোবাসি, তাহলে শুধু তাদের ত্যাগের গল্প শুনলেই হবে না, তাদের জীবনের কষ্টটাও বুঝতে হবে। কারণ শেষ পর্যন্ত ভালোবাসা মানে শুধু নিজের হাতটা ধরা নয়, ভালোবাসা মানে তাদের হাতটা আবার কারোর হাতে তুলে দেওয়া, যেন তারা আবার হাসতে পারে।